আমরা অনুষ্ঠান শুরু করব। তার আগে প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের প্রেসিডেন্ট সুতীর্থ ভট্টাচার্যকে ডেকে নেব সকলকে স্বাগত করার জন্য। সুপ্রভাত। আবার এসে গেছে বিজয়া সম্মেলনী। আমাদের বিজয়া সম্মেলনীতে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম এবার যে যাতে বিজয়া আর কালী পুজোর মধ্যে করা যায়, কিন্তু অ্যাকোমোডেট করা, অনেকে ছুটি থাকে, করা মুশকিল হয়। তো এটাকে আমরা সব কিছু ধরে নিতে পারি, আজকে বিজয়া ধরতে পারি, পোস্ট কালী পুজো, পোস্ট ভাইফোঁটা, প্রি ছট, সব কিছু ধরে আজকের সম্মেলনী। আপনারা সবাই স্বাগত। আমরা প্রেসিডেন্সিতে শুধু এই ভালোভাবে কালচারাল প্রোগ্রাম করি না, আপনাদের যারা এখানে সমবেত আছেন, আমার সিনিয়ররা রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, আমার ভাইরা রয়েছে, তাদের আমি খালি জানাতে চাই যে আমরা আজকে রিকগনাইজড সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজও করি এবং আরও করব। কারণ অনেক কর্পোরেট আমাদের সাথে কথা বলছেন যে আপনারা যদি আমাদের সাথে কোলাবোরেট করেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারি। আরেকটা কথা হচ্ছে আমাদের মেম্বার বাড়ানো, সেটা অত্যন্ত প্রয়োজন। এক সময় যখন ন্যাশনাল লিটারেসি মিশন শুরু হয়েছিল ভারতবর্ষে, তখন একটা স্লোগান চলতো, ইচ ওয়ান গেট ওয়ান, লেট আস টেক আ প্লেজ। আমরা প্রত্যেকে যদি একজন মেম্বার, প্রেফারেবলি একটু ইয়াঙ্গার মেম্বারকে আনতে পারি, যারা আমাদের মতো আদমরাদের ঘা মারতে পারবে, আমার মনে হয় আগের বছরের প্রোগ্রাম আরও সুন্দর, আরও বলিষ্ঠ, আরও সমবেতভাবে তৈরি করা, সম্পন্ন করা এবং প্রেজেন্ট করা সম্ভব হবে। আপনারা আবার সবাই স্বাগত। লেট আস এনজয় দ্য মর্নিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুতীর্থদা। এটা প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের প্ল্যাটিনাম জুবিলি বছর। আমি প্রেসিডেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রাণকেন্দ্র বিভাস চৌধুরীকে ডেকে নেব কিছু বলার জন্য। আপনাদের সবাইকে বিজয়া, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট, সকলের শুভেচ্ছা একসঙ্গে। এবং সময়টা এইভাবেই বাঁচা হয়েছে যে আপনাদের ব্যক্তিগত অনুষ্ঠান সব শেষ, মন খারাপ করছে, এই সময় প্রেসিডেন্সির বিজয় সম্মেলনী। আমরা শুরু করেছিলাম 80 থেকে 100 জন, আজকে 125 জন রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফলে আমরা খুবই আনন্দিত। কথাকলি যেটা বললো যে 75 বছর অ্যালামনি অ্যাসোসিয়েশনের, 1951 থেকে। তার আগে অনেকগুলো অ্যালামনি অ্যাসোসিয়েশন ছিল, সেসব ভেঙে গেছে ঝগড়া করে নিজেদের মধ্যে। 1951 থেকে যেটা শুরু হয়েছে সেটা চলছে, 75 বছর চলছে। এই উপলক্ষে আমরা ইউনিভার্সিটির জন্য প্রচুর কাজ করি, মানে কলেজের জন্য। আপনারা হয়তো সবাই জানেন, বা আমি যারা জানেন না তাদের জন্য বলছি যে আমাদেরই প্রাক্তন সভাপতি অনিন্দ মিত্র প্রায় 70 লক্ষ টাকা দিয়ে একটা স্মার্ট কম্পিউটার হল বানিয়ে দিয়েছে ইউনিভার্সিটিকে, অসাধারণ এবং স্টেট অফ দ্য আর্ট। আজকে এই যে একটা ওয়াল অফ ফেম আছে দেখবেন ইউনিভার্সিটিতে ঢুকে, আমাদের যারা প্রথিত যশা প্রাক্তনী তাদের নাম দেয়ালে খোদাই করা আছে। তো যারা এরকম কন্ট্রিবিউট করছেন, আমরা চাইবো যে তাদের নাম এরকম দেয়ালে খোদিত থাকুক, যাতে ভবিষ্যৎ জানতে পারে। আমি 3টে অনুষ্ঠানের কথা আপনাদের এখন থেকে বলে রাখছি, যাতে লাস্ট মোমেন্টে আমাদের অনেককে এবার রিজেক্ট করতে হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে শান্তিনিকেতনে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। সুজিতদা আছেন, প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী ইউনিভার্সিটি। আমাদের বেশিরভাগ প্রাক্তনই বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর হয়েছেন, অনেকেই আমাদের গর্বিত করেছেন। তো সেই সময় আমরা শুরু করেছিলাম বিশ্বভারতীর প্রাক্তনী এবং প্রেসিডেন্সির প্রাক্তনীদের নিয়ে একটা অনুষ্ঠান শান্তিনিকেতনে, এবং সেটা অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান হতো। দূরদর্শন কভার করেছে প্রায় পরপর 3 বছর। তো এবছরে আবার আমরা নতুন করে সেইটাকে করব, যাতে ওই স্কেলে অনুষ্ঠানটা হতে পারে। অনিন্দদা বাড়ি আছে শান্তিনিকেতনে, সেখানেই আমাদের অনুষ্ঠান হতো। ফরেস্ট গেস্ট হাউসেও অনুষ্ঠান হয়েছে। এবারে অনিন্দদা রাজি হয়েছেন যে ওনার বাড়িতে আবার অনুষ্ঠান হবে, সে রাজকীয় ব্যাপার হয়, কিন্তু মাত্র 50টা সিট আছে, অনলি 50 সিটস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। সেই রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা পাঠিয়ে দেবো। 50টা হলে বন্ধ করে দিতে হবে, কারণ এটা একটা
খরচার বিরাট ব্যাপার আছে, যেটা আমরা হয়তো চালাতে পারবো না, বা সেই লেভেলের টাকা যদি তুলতে হয় আপনাদের থেকে তাহলে অসুবিধা হয়ে যাবে। আরেকটা অনুষ্ঠান আপনাদের আমি বলে রাখি, ডিসেম্বর মাসে একজন বিখ্যাত অর্থনীতিবিদ, আমেরিকান ইকোনমিস্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জনক, ইউনাইটেড নেশনসের সঙ্গে কাজ করেন, তিনি আসছেন কলকাতায়, ভারতবর্ষে। তো আমাদের প্রাক্তনী সংসদ আর ইউনিভার্সিটির একটা যৌথ পরিকল্পনায় তিনি একটা এখানে লেকচার দেবেন, কিন্তু সেখানেও সিট লিমিটেড, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। সেগুলো আমরা রেজিস্ট্রেশন করে দেব, আপনারা দয়া করে যারা চাইবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপরে ফাউন্ডার্স ডে অনুষ্ঠান আছে, ক্রিকেট ম্যাচ আছে, সেটা জানুয়ারি মাসে। আর স্টিমার পার্টি আছে, যেটার জন্য সবাই বসে থাকে। স্টিমার পার্টির অনেক ভিডিও আমাদের ইউটিউবে ঘুরে বেড়ায়, তার মধ্যে জয়ন্তর ভিডিও সবচেয়ে পপুলার, ওর ভিডিওটা সবচেয়ে পপুলার। সেই স্টিমার পার্টিতেও আপনারা সবাই আসবেন। এবার আমাদের এই অনুষ্ঠানগুলো চলতে থাকে বছর জুড়ে। এবছর মানে আমাদের নেক্সট মার্চ 2026 অবধি যেগুলো প্ল্যান করা আছে সেগুলো আমরা করলাম। অতীতে অ্যালামনি অ্যাসোসিয়েশনের দুটো অনুষ্ঠান হতো, একটা হচ্ছে নাটক, আর একটা হচ্ছে ফাউন্ডার্স ডে। ফাউন্ডার্স ডেতে শুধুমাত্র প্রাক্তনীরা খাবার টাবার খেতেন, ছাত্র বা শিক্ষকদের ডাকা হতো না। এখন পুরো ইউনিভার্সিটিকে নেমন্তন্ন করা হয়, 1500 লোকের খাবার ব্যবস্থা করা হয়, সবটা প্রাক্তনী সংসদ করে। আপনারা কবে 250 টাকা দিয়ে মেম্বার হয়েছিলেন, আনন্দ পাবেন জেনে যে এখন আমরা এত বড় টাকা করতে পারি। সেই জন্য আমরা চাই যে দেখুন সবাই তো দাঁড়িয়ে গেছেন জীবনে, সাংঘাতিকভাবে দাঁড়িয়ে গেছেন, এবং খরচা করারও আপনাদের খুব একটা এরকম জায়গা নেই। অ্যাসোসিয়েশনকে কিছু দিন, কলেজকে কিছু দিন, আমরা সবটাই কলেজকে ইউনিভার্সিটিকে ফেরত পাঠিয়ে দিই। মানে অ্যাসোসিয়েশন যা কাজ করে সবটাই ইউনিভার্সিটির জন্য। এবং তার মধ্যে কিছু আমাদের এই ফেলোশিপ যেটাকে বলে, আমাদের নিজেদের মধ্যে অনুষ্ঠান। আগে ছেলেরা মেয়েদের রোল করতো, যখন নাটক হতো ছেলেরা হতো, এবং সেই ছেলে আর্টিস্টরা আসতো একটা পার্টিকুলার কলেজ থেকে, বঙ্গবাসী কলেজ। সেটা প্রথম মঞ্জুশ্রী চাকি মহিলা শিল্পী হিসেবে নাটকে যোগদান করেন। তার মা বসে থাকতেন এবং একজন মাস্টারমশাই বসে থাকতেন। তারপরে তাকে চড় করে তারপরে সেই থেকে শুরু হয়েছে নাটক। গত বছরই হয়েছে। এবছরের আমরা নাটকটা করতে পারিনি, কারণ খুব খরচা হয়ে যাচ্ছে নাটকটা করতে, 1.5 লক্ষ টাকার মতো। তো এই নাটকের দল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দল, যেটা অদীপের নেতৃত্বে চলে, তারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে অনলাইন রিহার্সাল দিয়েছে। এর বাড়ি ওর বাড়ি, সেখানে চা জল খাবারের ব্যবস্থা করে সময় দিয়ে তারা অনুষ্ঠান রিহার্সাল করেছে। এখানে যখন কলেজের গেটটা যখন ক্রস করলাম, তখন এখানে সবাই সমান। এখানে যারা বসে আছেন যদি পরিচয় দিই, হুজ হু সবাই, সাংঘাতিক ব্যাপার সব, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, সাহিত্য, সংস্কৃতি, গানে এবং কলকাতার এলিট ক্লাব চালানোর দক্ষতায় এই রকম সব মানুষ আমাদের মধ্যে আছেন। কিন্তু সবাই সমান, একইভাবে ঠাট্টা ইয়ার্কি গল্প একসঙ্গে মিলে থাকে। আর কথা বলবো না, সব আর্টিস্ট এসে গেছে তো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার আপনারা আনন্দ করুন, তারপরে খাবার টেবিলে আবার আড্ডা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ বিভাসদা। এবার গানের পালা, ডেকে নেব ঋতুশ্রী ভট্টাচার্যকে। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে,
পরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো, রূপে তোমার ভোলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতো অলোক টানে, চাঁদের মতো অলোক টানে, জোয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমার ভোলাবো না। ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমার ভোলাবো না। ঋতুশ্রীর মন ভোলানো গানের পর একটি শ্রুতি নাটক, বনানী মুখোপাধ্যায়ের ভবি ভুলবে না। অভিনয়াংশে মৌলি বাসু, কৃষ্ণেন্দু ব্যানার্জি এবং অভিজিৎ লাল রায়। নমস্কার। বনানী মুখোপাধ্যায়ের এই নাটকটি করার আগে আমি একটি নিবেদন করতে চাই। সেটা হচ্ছে যে সময় সংক্ষেপের জন্য নাটকটিকে যেমন সংক্ষেপ করা হয়েছে, তেমনি পূর্ণাঙ্গ আবহের ব্যবহারও করা যায়নি। আশা করছি দর্শকদের, শ্রোতাদের রসগ্রহণে কোনো বাধা হবে না। আমরা শুরু করছি নাটক ভবি ভুলবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরণ নোংরা ফেলার জায়গা পাইনি, সব আমার মুন্ডুতেই ফেলতে হবে। উফ, গঙ্গার ঘাটেই যদি এত নোংরা, তাহলে আর পুণ্যি করতে লোকে যাবে কোথায়? আরে এই রিস্কা, ঘর কা উপর কেন আসতে হয় রে? দেখতে পাতা নেই মেয়ে মানুষ যাতা হ্যাঁ? বাপ রে, ভর করে কত হিন্দি তো বলে গেলে মা, এক বন্য তো বুঝলুম না। বুঝলুম না আবার কি রে? বুঝলুম না, আগে থেকে তো বলবি তুই হিন্দি বুঝিস না। শুধু এতক্ষণ হিন্দি কথা কয়ে মরলুম। হিন্দি বলা কি এত সহজ নাকি? কত কষ্ট করে শেখা বল দিনি। আজ এত তাড়াতাড়ি চান করতে এসো মা? বাড়িতে কিছু কাজ আছে নাকি? বাবা, এ তো ঘর সংসারের খবর জানতে চাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই, তুই কোথায় থাকিস রে? কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ে না। মতলবটা কি? ওই যে তোমার বাড়ির পাশে যে খেলার মাঠ, তার পাশে যে বস্তি,
সেখানেই থাকি তো আমি। তো সেখান থেকে আমাকে চিনলি কি করে রে? তুই কি 24 ঘন্টা আমার বাড়ির পানেই তাকিয়ে থাকিস নাকি? তাকাবানি তো ভাবি গো মা, কিন্তু তোমার বাড়িতে যা শব্দ, ও আপনি আপনি চোখ চলে যায়। শব্দ? কিসের শব্দ রে ডাকরা, কিসের শব্দ? কেন? তোমার ওই চিৎকারের সারা দিন তো চেঁচাচ্ছ কাজের লোকেদের সঙ্গে, শুনতে পাবনি? আমার চিৎকার? আমি আর কার সঙ্গে চিৎকার করি রে? কি আবল তাবল বকছিস? ওই ওই আমাদের বস্তির সবাই বলে বড় বাড়ির গিন্নিমা না হাওয়ার সঙ্গে ঝগড়া করে, চিৎকার করে। তাই নাকি গো মা? হাওয়ার সঙ্গে ঝগড়া করা যায়? চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। গঙ্গার ধারে দাঁড়িয়ে এত বড় কথা, দেখিস তোর কি হয়। এই, তোর নামটা কি রে? একটু শক্ত নাম মা, বলতে লোকের কষ্ট হয়। পুণ্ডরী কক্ষ। বাপরে, রিস্কাওয়ালার নাম পুণ্ডুরি কক্ষ? ঠাকুর দেবতার নাম নিয়ে মিছে কথা কইছিস? সত্যি গো মা, বাবা পুণ্ডরীর দৌড় ধরা তো আমি, সেই জন্য তো নাম গো। আরও একটা নাম আছে, ওটা আমার নিজের দেওয়া, নটবর লাল। ও পুণ্ডরী আমার ভালো লাগে না। মরুন, আমি কি তোর ঠিকুজি কুষ্টি শুনতে চেয়েছি নাকি? তোর কি বিয়ের সম্বন্ধ করবো নাকি আমি? তাহলে তো বড় সুবিধা হয় মা, দেখবে একটু। এই, তুই যাবি? আর শোন, খবরদার কাউকে যেন বলবি নি যে তোর বাড়ি থেকে আমার গলা শুনতে পাস, বুঝলি? মনে থাকে যেন, তা নইলে এই ভবতারিণী কি জিনিস হরে হরে বুঝিয়ে দেবো। যা এখন। ওহ, বলে কিনা বস্তি থেকে আমার গলা শুনতে পায়, মেরে হড়মুড়িয়ে দিতে হয়। একটু শান্তি করে গঙ্গার চান করবো, তার উপায় নেই না। যাই, আর একটা ডুব দিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর তো পারি নে, প্রত্যেক দিন সকালে উঠে এইভাবে রাস্তায় রাস্তায় ঘোরা, আর তো সহ্য হয় না। ওই আবার বাড়ি থেকে বেরোয়ার সঙ্গে সঙ্গে ফোন করবে, পাপা পাপা আপ ঠিকঠাক হাঁটতা হয় তো? জ্বালাতন। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিকঠাক হাঁটতা হয় না? না না না, কোনো জায়গা আমি নেই বসেগা। আচ্ছা, তাহলে এখন রাখতে হয়? 3 বার ফোন করা হয়ে গেল, নিজেরা সব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আর আমার বেলাতে জবরদস্তি মর্নিং ওয়াক করতেই হবে। মর্নিং ওয়াক না গোষ্ঠী পিণ্ডি। ও ভগবান, এত কষ্ট তুমি কিনা আমাকেই দিলে। আমি মোটে জোরে কথা বলতে পারিনি, আর আমার কপালেই এত শাস্তি। আপনি দেখতে পান না নাকি? বলি বয়স হয়েছে, একটু সাবধানে চলবেন তো। কে রে? এত জ্ঞানের কথা বলছে কে? আমি চোখে দেখি না। ভবতারিণী এসব কথা সহ্য করে না, এই বলে দিলুম। এত চিৎকার করছেন কেন? একটু আসতে বলুন না, আমার বুকটা ধরপড় ধরপড় করছে। আপনি দয়া করে একটু চুপ করুন, আমি বরং একটু ওই চাতালটা গিয়ে বসি। চাতালে বসবেন মানে? এই চাতালে বসবেন মানেটা কি? মানে? না মানে ওখানে রোজ আমি বসি। যান যান, অন্য চাতালে যান। ওসব বুক ধরপড় আমি বুঝি না। উফ, এই তো চিৎকার থামেই না। আরে বারবার বলছি একটু চুপ করুন, তবুও। তাছাড়া এই জায়গাটা তো আপনার একা নয়, সকলের, তাই না বলুন? আমার কেমন কথা? আমার একার হবে কেন? দেখুন, কেউ কোনোদিন এসব কথা বলতে সাহস করেনি ভবতারিণীকে। আপনি কে এলেন হে হরিদাস পাল? বাবা, আপনার তো দেখছি থামার নামই নেই, তখন থেকে ভবতারিণী ভবতারিণী। কে ভবতারিণী, দয়া করে একটু বলবেন? ভবতারিণী আবার কে হবে? আমি ভবতারিণী। বলিহারি বুদ্ধি বাবা, এত নির্বোধ মানুষ। এই আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ করছি করছি, ওটা আমার ধাত তো, বুঝলেন? ওই বাড়াবাড়ি করা। আর কিছু বলবেন? বাবারে বাবা, আপনি এত কথা বলতেন কেন? আসল কথা কি জানেন, আমার না একটা বন্ধু ছিল, তার নামও ভবতারিণী, তবে তার একটা অন্য নামও ছিল, পুটি। কি আশ্চর্য, আমার নামও তো পুঁটি, মানে ডাক নাম। এই, আপনি কে বলুন তো শুনে? অত ধুমকে ধুমকে কথা বলছেন কেন? একটু নরম করে তো কথা বলতে পারেন। হ্যাঁ, কি আমার বুকের ভেতরটা কেমন করছে। আমি হলো শক্তি সাধন দস্তিদার। শক্তি?
শক্তি সাধন? এই তো আরে আমারও তো একটা বন্ধু ছিল ছোটবেলায়, তারও নাম শক্তি সাধন। আমাদের ক্যানিংয়ে নাটু কাকার ছেলে ভূত। আমি তো ক্যানিং এর নাটক স্থানের ছেলে ভূত। তুই তুই কি আমাদের পুটি নাকি রে, বগলা জেঠুর মেয়ে? ও মরণ, এতক্ষণ মুখে কুলু পেটে বসে আছিস কেন রে? আওয়াজই বেরোয় না। ছোটবেলায় বন্ধুকে দেখে কোথায় আনন্দে চিৎকার করে উঠবি, তা না মিউ মিউ করে বলছে তুই পুটি দূর হ। ওরে পুটি, আমার যে ওটা কান্না পাচ্ছে রে। হ্যাঁ। কতদিন পরে দেখা হলো বল। এই তোর বউ কি করে তোকে সহ্য করে না? একটা কথা জোর দিয়ে বলতে পারিস না? মনে হচ্ছে তোর গলে একটা রাম থাপ্পড় লাগাই। ওরে বাবা রে, এমন করিস নি রে। ঘরে বাইরে দুদিকের এই অত্যাচার আমি সহ্য করতে পারছি না রে পুটি। যাক, এখন তোর কথা বল। আজ কতদিন পর দেখা হলো। এই বল না, কি আছে তোর শ্বশুর বাড়িতে? বল না ভাই পুটি। আহা, মুখ দিয়ে যেন মিচড়ির ফোয়ারা ছুটছে। শোন, বাড়িতে কর্তা, এক ছেলে এক মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুজনেরই ছেলেপুলে হয়ে গেছে। আমি এখন ঝাড়া হাত পা, কোনো ল্যাটা নেই। আর তোর কর্তা তিনি কি করেন রে? আমরণ, সে আবার কি করবে? সে কি ছেলে ছোকরা নাকি? আরে কবে অফিস থেকে ছুটি হয়ে গেছে, এখন বসে বসে শুধু দাবা খেলে আর টিভি দেখে। ও বাবা, দাবা খেলে? এই তাতে তো খুবই বুদ্ধি আর ধৈর্যের দরকার, তাই না রে পুটি? এই ন্যাকা ন্যাকা কথা বলিস নি তো। বুদ্ধি আর ধৈর্য না থাকলে আমাকে বিয়ে করবে কেন? এমনিতে তার কোনো ঝামেলা নেই, নিজের মনেই থাকে। আমার সঙ্গে কথাবার্তাই হয় না, সব কথা ওই ছেলের বউয়ের সঙ্গে। হ্যাঁ? হ্যাঁ, শ্বশুর আর বউয়ের খুব ভালো ভাব। ও না, তাতে আমার কোনো অসুবিধে নেই। ছেলে বউয়ের সঙ্গে ভাব থাকলে সংসারে শান্তি থাকে। ছোট ছেলের বউ? ও বাবা গো। ও মা, কি হলো আবার? এমন ডুকরে উঠলি কেন ভূত? তো কি হয়েছে বলতো? বউ কি মারধর করে নাকি? আমার কথা জিজ্ঞেস করিসনি পুটি? কেন রে? বলছি দাঁড়া, একটু শোন। ওই দেখ, এই দেখ, আবার এক মিনিট শান্তি নেই। হ্যালো, হ্যাঁ হাঁটছি তো। কি হাঁপাচ্ছি না কেন? ওই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো। হ্যাঁ, কি কথা নয়, শুধু হাঁটা। ঠিক আছে, রাখছি। ওরে পুটি, বড় কষ্টে আছি রে ভাই। কেন রে, তোকে কি ডাক্তার জবাব দিয়ে দিয়েছে? এই তোর মামা অসুখী নেই তো জমা। তবে অত মিনমিন করছিস কেন? ও চিরকালের মেয়ে। এই আসতে বল না, চারিদিকে লোক আর তুই চেঁচে বলছিস আমি মেনে মুখ। তা বলবো না তো কি করবো? জিজ্ঞেস করছি কি হয়েছে, তা না বেটা ছেলে কেঁদে ভাসাচ্ছে। চিরদিন একরকম রয়ে গেলি, গাছে উঠতে পারতি না, সাঁতার কাটতে পারতি না। তোর বউয়ের ক্ষমতা আছে বলতে হবে, তো সে যে একদিন কেটে পড়েনি, এই তোর ভাগ্যি। না, কেটে পড়বে কেন? আছে বই কি, তবে ওই ছেলের বউ। আচ্ছা, কি করেছে বলতো ছেলের বউ? খেতে দেয় না বুঝি? দেখ, তবে ওই ইডলি দোসা ওইসব সব মাদ্রাজি খাবার। ওরে পুটি, আমার বড় কষ্ট রে। হায় ভগবান, মাদ্রাজি বিয়ে করেছে নাকি তোর ছেলে? তবে আর বলছে কি, কত বছর বিয়ে হয়ে গেছে, একটা বাংলা কথা বলে না, শুধু ইংরেজি আর হিন্দি। ওরে পুটি, ইংরেজি বলতে বলতে মুখে ব্যথা ধরে গেল রে। নিজের ছেলের বউয়ের সঙ্গে একটু বাংলা বলতে পারবো না, বড় কষ্ট রে পুটি। কষ্ট তো হবেই, বাংলা বলতে না পারলে তো দুঃখ হবেই। কেন, তুই হিন্দি জানিস না ভূত? আমি কিন্তু খুব ভালো হিন্দি বলতে পারি। না রে ভাই, একদম পারিনি। বাড়ির সময় হিন্দিতে বেশ চালায়, বেশ গুলমিলে ভাষা। যাকে বৌমাকে ছেড়ে এবার তোর নিজের বউয়ের কথা বল। তার কথা আর বলিস না, তার তো দু চক্ষু বন্ধ হয়ে আছে। সে কি চোখ বন্ধ হয়ে গেছে? আরে আগে বলবি তো, তার মানে কি একেবারে শেষ অবস্থা? চল শেষ দেখা দেখে আসি। সে ভাগ্য কি আর আমি করেছি? তিনি আছেন, জবরদস্ত হয়ে আছেন, চক্ষু অপারেশন করে দু চক্ষু বন্ধ করে আছে। চোখ অপারেশন? কেন, চোখে কি হয়েছিল? দেখতে পাচ্ছিল না? কি করে জানবো? আমাকে তো কিছু বলেন না, যত ভাব ওই ইডলি দোসার সঙ্গে। জানিস, হঠাৎ একদিন দেখি চোখে ব্যান্ডেজ বেঁধে হাজির, সঙ্গে ছেলে আর তার বউ। আমি অভিমান করে বললাম, আমাকে জানালেন না তো? ছেলে বললে, তোমায় বলে কি হবে, শুনলে তুমি জ্ঞান হয়ে যাবে। কি আস্পর্ধা!
তোকে এই কথা বললো? বললো রে পুটি, বললো আমার আপন সন্তান। আমার খুব কষ্ট ভাই, ওরে আমার দুঃখে শ্যাল কুকুরে কাঁদবে রে পুটি। এই চুপ চুপ, সামনে অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে তো, আর তারপরে কাছেই তো শ্মশান, মানে সেখান থেকে যদি আবার শেয়াল থাকে, সবাই মিলে এখানে এসে যদি তোর দুঃখে কাঁদতে বসে তাহলে তো চিত্তি। ও বাবা, এখানে শ্মশান আছে নাকি রে? আছে তো। ও বাবা গো, শ্মশানে আমার যে বড় ভয় করে রে। এই তুই বেটা ছেলে মেয়ে ছেলে সমানে কেঁদে বাঁচাচ্ছিস? ও ইচ্ছে করছে টেনে সত্যি সত্যি এবার থাপ্পড় কষাই। ওরে বাপরে, তুই যে একেবারে সেই রকম ঝগড়াটি আছিস রে, সে ছোটবেলার মতো। তোকে তো দেখেই আমার ভয় লাগছে রে। পুটি, পুটি কি হলো? অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? সত্যি সত্যি মারবি নাকি? না, ভাবছি কত জন্ম পাপ করলে তোর মতো স্বামী জোটে, পোড়া কপাল তোর বউয়ের, নইলে তোর মতো বর জোটে। এই ভাগ্যি তখন কলকাতায় চলে এসছিলি, তা নাহলে তো আমার কপালেই জুটতিস, মনে আছে? ও তাহলে তোর কি দশা হতো রে ভূত? ওরে বাবা, ভাবতেই তো আমার কান্না পাচ্ছে রে। তোর হাতে পড়লে আমি আর বাঁচতাম না। ভালোই হতো, একটা পাপ কমতো জগতের। তোর মতো লোকের থাকাও যায়, না থাকাও যায়। আমি বাড়ি যাব, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পুটি, আমি এবার বাড়ি যাই। বাড়ি যাই ন্যাকা? কোথায় বাড়ি তোর? শান্তি ঘোষ স্ত্রী। ও তো কাছি, আমি থাকি পাকপাড়া। চল এক্ষুনি যাবো তোর বাড়ি। এই ক্ষমতার জশন পুটি, তুই বিমলা সুন্দরীকে চিনিস না ভাই? কি বলতে কি বলবে, তার মুখে খুব ধার। এই বিমলা সুন্দরীটাকে তোর বউ? হ্যাঁ, তোর মতন চিৎকার করে না, মিষ্টি কথা ছুরি চালায়। ওই বিমলির কাছে আমি যাবই যাব। এই শোন, তোর নাতি আছে? হ্যাঁ। বয়স কত, কি করে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কেন রে, আমার নাতি কি তোর কি দরকার? ভাই পুটিস খুব ভালো, খুব লক্ষ্মী ছেলে। ওই ইডলি দোষের মতো নয়, শান্তশিষ্ট, 24 বছর বয়স, চাকরি করছে, খুব ভালো, ঠিক আমার মতো। হ্যাঁ, তোর মতো? হ্যাঁ তো। তবে তো তার জীবন শেষই হয়ে গেছে। তোর মতো ছেলে হলে তার থাকাও যা, না থাকাও তা। আচ্ছা কি শোন, ওর একটা কুমলির দরকার, বুঝলি? কুমলি? সে কে ভাই পুটি? সে আমার নাতনি ভাই ভূত, একেবারে আমার মতো, নাম কমলিনী। যদি নাতিটাকে বাঁচাতে চাস তাহলে এক্ষুনি তাকে ওই কমলির হাতে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ও অমন করে ধমকাসনি ভাই। ও বাবা, আমার বুকটা কেমন কেমন করছে, আমি বোধহয় মরে যাচ্ছি রে। ও একটু জল দে, একটু জল দে না ভাই। মরণ দাস, পুটি পুটি করে হাঁদাচ্ছিস কেন? এই তো গঙ্গা জল আছে ঘটিতে, খা না, যত পারিস খা। গঙ্গা জল? তবে কি আমার শেষ সময় উপস্থিত? পুটি, পুটি ভাই, তাহলে একবার সেই গানটা গানা ভাই। কোন গানটা? তিলিকে তারা হরে সমন, বদন ভরে মাকে ডাকি, বিদায় বিদায় আমি চললাম ভাই, বিদায়। বিদায় না গোষ্ঠীর পিন্ডি, একটা রিস্কা ডাকি, রিস্কা। ও মা, তুই তুই আবার এসেছিস? মরণ, তখন থেকে এখানে বসে আছিস? হ্যাঁ তো, ভাবলাম বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা বলে ক্লান্ত হয়ে গেলে তো রিস্কা তো লাগবেই, তাই অপেক্ষা করছিলাম। বন্ধু? তুই জানলি কি করে আমার বন্ধু? তোমার কথা মা, সমুদ্রের এপার থেকে বললে ওপারে শোনা যাবে, হ্যাঁ? আর আমি তো এইখানে ছিলুম গো মা। চোপ, যত বড় মুখ নয় তত বড় কথা। এই কি জানো তোর নাম বলেছিলি? পুণ্ডরীকাক্ষ মা। পুণ্ডরিক একখানে ছাই, একটা পরে পুণ্ডরিকাক্ষ খ্যাপ করে দেবো। এই শোন, এই পুণ্ডরী, তোল এই বাবুকে, ওঠা, গায়ের জন্যেই তোর তোল। কি করছিস রে পুটি? আমাকে ছেড়ে দে ভাই। ওরে বাবা, আমার আর বাঁচার ইচ্ছে নেই, আমায় ছেড়ে দে মা। ছেড়ে দে বললেই হলো নাকি? ওই বিমলির সঙ্গে যদি কমলিকে জুটিয়ে দিতে না পারি তো আমার নাম ভবতারিণী নয়, জানিস না? দক্ষিণেশ্বরে মা কালীর নাম ভবতারিণী। ওঠ, ওঠ রিস্কায়। এই বেটা নটবর, ওঠা বাবুকে। শুধু নটবর নয় মা, নটবর লাল। ওই যে অমিতাভ বচ্চন পাঠ করেছিল না, সেই যে। চুপ, ওসব লাল নিলে আমি ভুলি না। তোল না বাবুকে, গায়ে জোর নেই নাকি? খাস তো দিস্তে দিস্তে রুটি, সেগুলো যায় কোথায়? তোল, তোল রিস্কা। ও মা গো, ও মা গো, ওরে 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 টানিস না। ওরে আজ কাটালি আমার হাড়গোড়, হাড়গোড়, হাড় তার মানে। আর ও ফোন বাজছে আবার। এই শোন, এবারে আমায় দে তো, আমি কথা বলছি। हाँ तुम्हारा बाबा रिश्का है बेटा है, আমি তোমার বাবা का बंधु है, সম্বন্ধ लेके आ भी जाता है তোমাদের বাড়ি। নে চল,
এই নটবর চল। ওরে বুটি, মেমরির কাছে যাসনি রে, তাকে তুই চিনিস না। তুই ওখানে গেলে আমি বাঁচবো না রে। ভালোই হবে, সকলে হাঁপ ছেড়ে বাঁচবে। এই নটবর চল, শান্তিগড় স্ট্রিট জোরসে চল। তোমায় বললুম না গোয়া, শুধু বর নটবর নয়, নটবর লাল। ও বাবু, তুমি কাত হয়ে গেলে কেন? সোজা হয়ে বসো। আর সোজা, আমার তো নিদেন কালে উপস্থিত। তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। ধন্যবাদ কুশীলবদের। এরপর ডেকে নেব সোমনাথ মতিলালকে। উনি একটি গান পরিবেশন করবেন। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। 5 দশক আগে ছেড়ে গিয়েছিলাম এই কলেজ, প্রেসিডেন্সি কলেজ, এখন যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমাদের সিটিতে সেই সিটি প্রেসিডেন্সি কলেজ নামটাই ঘুরে ফিরে বেড়ায়, ইউনিভার্সিটিটা বলতে একটু অসুবিধা হয়। যাই হোক, কিন্তু ছেড়ে কি সত্যি যাওয়া যায়? ফিরে আসে কলেজ জীবনের সাথে জড়িয়ে থাকা কত স্মৃতি। তাই কোনো না কোনো উপলক্ষে কলেজে আসার সুযোগ পেলে সেটা কখনোই হাতছাড়া করতে চাই না। সেটা ফাউন্ডেশন ডে হোক বা স্টিমার পার্টি হোক বা কোনো কালচারাল প্রোগ্রাম, ডিবেট, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান সুযোগ হয় আমার দেখার, আসি, অ্যালামনি অফিসে বসি, পুরনো সেই গন্ধ মেখে যেন প্রেসিডেন্সি কলেজ আমাকে ডাকে। গেট দিয়ে ঢুকলেই সেই ছোটোবেলাকার অল্প বয়সে সেই স্মৃতিগুলো ভিড় করে মনের মধ্যে আসে। যাই হোক, আজও তাই সেই কারণেই আসা, সবার সঙ্গে দেখা হবে বলে। সুযোগ হলো গান গাওয়ার, অদীপই আমাকে সুযোগ করে দিল। যদি ভালো লাগে তবে জানবো সকলের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এই প্রয়াস আমার সার্থক হবে বা হলো। গানটা গাইছি, গানটা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের। সকলেরই জানা সাপমোচন সিনেমার অনেকগুলো গান ছিল, তো একটি গান খুব ছোট, সময় সংক্ষিপ্ত বলে ওই গানটি সিলেক্ট করেছি। হেমন্ত মুখার্জির সুর এবং তিনি গেয়েছিলেন, কিন্তু এই গীতিকারের নামটা বেশিরভাগ অলিখিত থেকে যায় বা তারা নেপথ্যে থাকে। তার নামটাও বলে দিই, বিমলচন্দ্র ঘোষ। সাপমোচন সিনেমার গান। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছো একই চঞ্চল বিউভল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমশায় আলোর ঝর্ণা ধারায় আমি বিউভল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে, ওর নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে
মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, কত রজনী অশ্রু তিমি ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো শুকতারা। সবার মন ভালো করা খুব সুন্দর একটি গান। কলেজ ফিরে আসা মানে ফিরে যাওয়া, গানটাও আমাদের ফিরে নিয়ে গেল। এখন শেষের কবিতার নির্বাচিত কিছু অংশ পরিবেশন করবেন কথাগুলি জানা অভিজিৎ লাল রয়। একটু মনে করিয়ে দিই, যারা পরে এসেছেন মোবাইলগুলো যদি একটু সাইলেন্ট করে নেন, যারা হয়তো ভুলে গেছেন। আর আমাদের ছোট একটি বন্ধু আছে অনিক, ওর কাছে যদি একটু, এখন ও যাচ্ছে সবার কাছে, চেষ্টা করছে, কোনো একটা সময় কোনো একটা ফাঁকে একটু নামগুলো যে আপনাদের আছে একটু দেখে নেবেন, ঠিক করিয়ে নেবেন ওকে দিয়ে। ধন্যবাদ। আমরা পরিবেশন করছি রবীন্দ্রনাথের শেষের কবিতা। হ্যালো। আপনারা সকলে জানেন শেষের কবিতা রবীন্দ্রনাথের শেষ জীবনের উপন্যাস। নিজে সেন্সিটিভ ছিলেন এই উপন্যাস সম্বন্ধে। রবীন্দ্রনাথকে যখন সমস্ত আধুনিক কবি সাহিত্যিকরা আঘাত করছিলেন, তার প্রত্যুত্তরে শেষের কবিতা লেখা। আমরা চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত পরিধিতে শেষের কবিতার মতো দুরূহ একটি বিষয়কে সংক্ষিপ্ত আকারে ধরা। আমরা কিছুটা ভাষ্য নিজেরা তৈরি করেছি, রবীন্দ্রনাথের সংলাপ নিয়েছি এবং অবশ্যই কবিতা। প্রকৃতির যা কিছু দৃশ্যমান, যা আমরা দেখি বা বস্তুত ভাবি নিয়মবদ্ধভাবে চলছে, তার বিপরীতে অদৃশ্যভাবে চলতে থাকে কিছু বেনিয়মের খেলা, যা আমাদের সাধারণ বোধের চৌখুপির মধ্যে পড়ে না। অমিত রায় সেই রকমই প্রকৃতির এক বেখেয়ালি সৃষ্টি। তার বাবা তাকে পুরোদস্তুর সাহেব করতে চেয়েছিলেন, কিন্তু অমিত নিজেকে নিজের বেখেয়ালি গড়নে তৈরি করে। তার কাছে ফ্যাশনের থেকে স্টাইল অনেক বড় হয়ে দাঁড়ায়। কি পোশাকে, কি চলাফেরায়, কি কথা বলায়, বা কি তার কবিতায়। তার অল্টার ইগো হিসেবে নিবারণ চক্রবর্তী বলে এক কাল্পনিক চরিত্রকে সৃষ্টি করে, যে রবীন্দ্রনাথের প্রতিস্পর্ধী। এই অমিত আধুনিক বঙ্গীয় সমাজে এবং কিছুটা ইঙ্গবঙ্গীয় সমাজে এক অদ্ভুত চরিত্র হিসেবে পরিগণিত হয়। নারীদের প্রতি তার অবস্থান আকর্ষণ এবং বিকর্ষণের মাঝামাঝি, কিন্তু তার চরিত্র এক অদ্ভুত বৈপরীত্যের সমাহার বলে তার প্রতি নারীদের আকর্ষণ অপ্রতিরোধ্য। ইঙ্গবঙ্গীয় সমাজের অনেক নারী তার ঘনিষ্ঠ হতে চায়। অমিত তাদের কথার মাধ্যমে ভাসিয়ে নিয়ে যায় অন্য এক জগতে, কিন্তু অমিত জানে যে সেই জগৎ মিথ্যা, আর সেই নারীরাও বোঝে যে অমিতের চারপাশে কোথাও একটা কঠিন বেড়াজাল দাঁড় করানো রয়েছে, যা অতিক্রম করে অমিতের হৃদয়ের গভীরে প্রবেশ করা দুঃসাধ্য। এরই মধ্যে শিলং পাহাড়ে বেড়াতে যায় অমিত। যোগমায়ার মধ্যে অমিত খুঁজে পায় বিশ্বজনীন মাতৃরূপ। যোগমায়ার কন্যা সমা লাবণ্যর সঙ্গে হঠাৎ এক দুর্ঘটনার মধ্য দিয়ে দেখা হয় অমিতের। অমিতের সেই আরোপিত বেড়াজাল যেন কোথায় ছিঁড়ে যায়। লাবণ্যর সঙ্গে কথোপকথনের পরে অমিত ফিরে আসে তার বাড়িতে। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল।
ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেকে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আমি তো অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার মধ্যে সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটাই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিতর নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল, যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। অমিত আর লাবণ্য যেন কোথায় দুজনে দুজনের মধ্যে খুঁজে পায় নিজেদের, যা ওরা খুঁজছিল বহুদিন ধরে। যোগমায়ার প্রবল ইচ্ছাতে এবং অমিতর হৃদয়ের সব অর্গল খুলে যাওয়ায় সম্পর্ক বিবাহের অভিমুখে যায়। অমিত একদিন বলল, যদি আপত্তি না করে তাহলে তোমার নামটা একটু ছেঁটে দেবো। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে? বন্য? না না, এরকম নাম আমাকেই সাজে, তোমাকে ডাকবো বন্যা। অমিত বলল, আমার ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে বড্ড ভারী। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমি দেবো তোমার নাম ছেঁটে, তোমাকে বলবো মিতা। লাবণ্য কিন্তু বোঝে যে সেই সম্পর্ক বিবাহে পরিণত হলে কোথাও একটা ফাঁকি দেওয়া হবে। সে সেই সম্পর্ক থেকে সরে দাঁড়াতে চায়। সে অমিতকে বলে, মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতে পারি, তোমাকে ভোলাতে গিয়ে একটুও যেন ফাঁকি না দিই। তুমি যা আছো তুমি ঠিক তাই থাকো, তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকবো। একদিন যোগমায়া লাবণ্যকে বললে, লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে দেবার দরকার হবে না। লাবণ্য বলে, কিন্তু উনি তো আমাকে চান না, যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনে। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। সবাই যখন জানে যে অমিত আর লাবণ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, তখন লাবণ্য জানায় যে সে অমিতকে বিবাহ করবে না। মেধাবী ছাত্র লাবণ্যর পিতার বিশেষ স্নেহের শোভনলাল, যার সাথে লাবণ্য একাডেমিক প্রতিযোগিতা চলে, সে লাবণ্যর পাণিপ্রার্থী, কিন্তু লাবণ্য তাকে প্রত্যাখ্যান করে। লাবণ্য যখন সিদ্ধান্ত নেয় যে সে অমিতর সাথে কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে না, তখন সে শোভনলালকেই বিবাহ করা স্থির করে। যোগমায়া যখন লাবণ্যকে জিজ্ঞাসা করে যে সে কি চায়, লাবণ্য উত্তর দেয়, যতদিন পারি না হয় ওর কথার মধ্যে ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে।
অমিত চিঠি লেখে বন্যাকে। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালাম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলাম একটা রাস্তার শেষে। এই মুহূর্তটির ওপর একটি কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না। আমার শেষ কথাটা তোমাকে জানাচ্ছি। তব অন্তর্ধান পটে ফেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন, লোভিয়াছি চিরস্পর্শমণি। আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হলো সেইক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজামূর্তি ধরি, প্রেম দেখা দিল দুঃখের আলোতে। মিতা। তারপরেও আরও কিছুকাল গেল। একদিন অমিত আরামকেদারায় বসে সামনে চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জোন্সের পত্রাবলী পড়ছে। এমন সময় পত্রবাহকের হাতে লাবণ্য লেখা একটি চিঠি অমিতর হাতে এলো। এক পাতায় শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর, বিবাহ হবে 6 মাস পরে। অপর পাতায়, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে। তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি, হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান ও স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি।
এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছু নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে। ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। বন্যা। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। তুমি সাদ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে নিও। এই হৃত কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। প্রিয় আমার ওগো প্রিয়, এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। প্রিয় আমার ওগো প্রিয়। নমস্কার। এত সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ অভিজিৎদা কথাগুলি দিয়ে। আমাদের সামনে এখন আসছে সিদ্ধার্থ ঘোষ মন মাতানো একটি গান নিয়ে। ওকে, একটু অন্য যুগে যাচ্ছি, 60s and 70s, and the theme is going to be love, presidency, প্রেম, পড়াশোনা, politics. Love is an integral part. দুটো গান, একটা ইংরেজি আর একটা হিন্দি, দুটো ডিফারেন্ট জনরের। বাট I'd really like you to participate, কারণ গানগুলো সকলেরই জানা। Wise men say only fools rush in, but I can't help falling in love with you. Shall I stay? Would it be a sin if I can't help falling in love with you? Like a river flows surely to the sea, darling, so it goes. Some things are meant to be. Take my hand, take my whole life too, for I
Some things are meant to be. Take my hand, take my whole life too, for I can't help falling in love with you, for I can't help falling in love with you. चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आँखों में हजारों सपने सुहाने लिए। हो चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। ये मस्ती के नजारे हैं तो ऐसे में संभलना कैसी मेरी कसम। वो लहराती डगरिया वो जब फिर चलूं मैं बहका बहका सा, मेरे जीवन में वो शाम आई है मोहब्बत वाले जमाने लिए। हो चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। वो आलम भी गजब होगा वो जब मेरे करीब आएगी मेरी कसम। कभी मैया चुरा लेगी, कभी हंस के गले से लग जाएगी, है मेरे बाहों में मचल जाएगी। वो सच्चे झूठे बहाने लिए। हो चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। बहारों में नजारों में नजर डालूं तो ऐसा लागे मेरी कसम। वो नैनों में हरे काजल घूंघट खोले, खड़ी है मेरे आगे रे शर्म से बोझल। झुकी पलकों में जवाब रातों के फसाने लिए। हो चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आँखों में हजारों सपने सुहाने लिए। हो चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। ला 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 ला। हे 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 हे।
he 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 he. La 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 la. 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 সিদ্ধার্থ আমাদের নাচিয়ে দিল, তবে আবার আমরা ফিরে আসব রবীন্দ্রনাথে। অনুষ্ঠানের শেষ অংশ পুরোটাই আবার রবীন্দ্রনাথ। এরপরে আবার একটি শ্রুতি নাটক, ঠাকুর রবীন্দ্রনাথ। অভিনয়াংশে কমলকলি কুণ্ডু, আশিস দে এবং অধীপ গুপ্ত। সূত্রধর এবং সঙ্গীতের আরোপে শ্রমণা ঘোষ। মানভূম ও সিংভূম লাগোয়া একটি প্রত্যন্ত গ্রামের দুই সরল মনের বাসিন্দা কানাই আর তার স্ত্রী কুমুদিনী তাদের বাবু বিপিনের সঙ্গে 25শে বৈশাখের দিন কলকাতা ঘুরতে বেরিয়েছে। এমন সময় তাদের নজরে আসলো মালা দিয়ে সাজানো রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি। তার এই মূর্তি দেখে শুরু হয় বিচিত্র এক প্রশ্ন উত্তরের পালা। বাবু, ও বাবু, ইটা কোন ঠাকুর বটেক? রবি ঠাকুর। ইনার পূজা হয়? হবে না, প্রতি বছর বৈশাখ মাসে। তো কি কি সামান লাগে? ওই যা দেখছো, ঠাকুরের মূর্তি বা ছবি, মন্ত্রের বই, টেবিল ক্লথ, চেয়ার, না হলে শতরঞ্চি, হ্যাঁ, আর কিছু হাততালি, এসব জোগাড় করলেই পুজো করা যায়। তো মন্ত্রের কিতাবের নাম কি আছে? সঞ্চয়িতা, গীতবিতান, সেটা 3টে। কি বাবা, 3টা? খুব জাগ্রত ঠাকুর, কবিতাও লিখতেন, গান, নাটক, নাচের। ঠাকুর নাচ ভি করতেন, যেমন ছৌ নাচে? আরে না না, তা নয়, গুলিয়ে ফেলো না। আসলে কি হয়েছিল, উনি নিজে তো স্কুলে যেতেন না। না, স্কুলে যেতেন না? ঠাকুর স্কুলে যায়, শুনেছ কখনো? না, শুনি নাই। তাই উনি অনেক বই লিখে ফেললেন, স্কুলেও পড়ানো হয়, মানে হতো। এখন তো অন্যরকম পরিবর্তনের যুগ কি না? ইটা কেমনে হবে গো? ঠাকুর স্কুলে যায় নাই, আর ঠাকুর স্কুলের বই লিখবা? হাই দেখো, আরে ঠাকুর বটে কিনা, আরে সব সম্ভব উনার পক্ষে। ওর এত বই, সেগুলোকে যদি ওপর ওপর সাজিয়ে রাখো তাহলে একতলার সমান উঁচু হয়ে যায়। একবার হলো কি, একটা উটকো লোক আমাদের বাড়ি এসে পুজোর চাঁদা নিয়ে খুব তড়পাচ্ছিল। আমরা ভয় ভয়ে দাঁড়িয়ে আছি, এই কখন কি করে বসে লোকটা। ঠিক তাই, লোকটা রেগে গিয়ে ধাঁই করে মারলো এক লাথি একটা বইয়ের আলমারিতে। বাবা গো! হ্যাঁ, বাবাই বটে। আলমারির ওপর ঠাকুরের সমস্ত বই রাখা ছিল, সেগুলো হুড়মুড় করে গিয়ে পড়লো লোকটার মাথায়। অমনি সে ঘু ঘু করে অজ্ঞান। তখন তো এই তাকে জল দে, হাওয়া কত কি। ঠাকুর ঠাকুর তার মানে খুব জাগি। আরে জাগির নয়, জাগ্রত। জাগ্রত ঠাকুরের পোকায় কাটা বই, কিন্তু তার তেজ কি। বাবু বাবু, আমাদের দিবে টুকুন টুকুন পড়ে দেখতাম। ঠাকুর গান লিখতেন বাবু? তবে গানগুলো খুব শক্ত। বুঝেছি বুঝেছি, ওই আমাদের ছৌ নাচের যেমন অনেক দম। আরে না 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 রে বাবা, গানের কথাগুলো খুব শক্ত। সেটি কেমনে? এ ধরো, ওনার একটা গান আছে, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই। মানে আমার মনে থাকবে কি না সেটাই আমার মনে পড়ছে না। কিরকম গোল মেলে না?
আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটা কাম তো উনি করতে পারতেন। বলবো বাবু? বলতে পারো, ঠাকুর শুনতে পেলেও কিছু বলবেন না। অনেকেই ওর গানকে নিয়ে অনেক কিছু করছে তো, উনি চুপ করে থাকেন, কিচ্ছু বলেন না। তুমিও বলো। এই সে আমার মনে নাই না লিখে যদি উনি লিখতেন সে আমার জানা নাই, তাহলে তো বুঝতে পেরেছি। তবে উনি গান ওর বাবাকে শুনিয়েছিলেন, তখন ওর বাবা বলেছিলেন দেশের রাজা এই গান বুঝতে পারলে তোমাকে পুরস্কার দিত। তখন সাহেবদের রাজত্ব কি না? তো সাহেব রাজা যদি না বুঝে তো আমাদের তো না বুঝার কোনো দোষ নাই। না, তা নেই। তবে ওর বাবার কথা শুনে সাহেবদের খুব প্রেস্টিজে লাগলো। ওরা বলল, কি আমরা কি কিছু বুঝি না? তখন ওরা ওরকে একটা খুব বড় প্রাইজ দিল। সাহেবদের কি ঘ্যামটা গো, ঠাকুরকে প্রাইজ দেয়। নাম করি গো। হ্যাঁ, তার মানে প্রাইজটা খুব বড় কি না? ঠাকুরের তেদি বড়। অত শত জানি না, তবে শুধু ওকেই দেননি, অনেককেই দেয়। এই তো কিছুদিন আগে একটা লোককে দিয়েছিল, কি নামটা যেন তার, আরে যে অনেক হিসেব কষে প্রাইজ পেল, পরে আর একটা লোকও পেল। কিসের হিসাব বাবু? ও অত সব জানি না। আচ্ছা, ঠাকুর আর কি করতেন গো বাবু? ছবিও এঁকেছেন। মানে উনি আর্টিস্ট বুঝে? তা বলতে পারো, তবে উনি অন্য কায়দায় আঁকতেন। সেটা কি বটে? উনি করতেন কি, প্রথমে একটা কবিতা লিখে ফেলতেন, তারপর সেটা কেটে আঁচড় টেনে কাটাকুটি করে একটা ছবি বানিয়ে দিতেন। তবে ঠাকুর কি না ম্যাজিক জানেন গো? তা ম্যাজিকই বলতে পারো। আমাকে একবার আঁকার ক্লাসে পেঁপে আঁকতে দিয়েছিল, আমি রবি ঠাকুরের একটা কবিতা লিখে তাতে কাটাকুটি করে এঁকে দিলাম। মানে পেঁপে না হলেও গন্ডারের কাছাকাছি গিয়েছিল, কিন্তু মাস্টারটা এমন পাজি, সে আমার আঁকাটাকে পুরো গোল্লা বসিয়ে দিল। সাহেব মাস্টার ছিল নাকি? আরে না না, সাহেব কেন, আমি তো স্বাধীন দেশে মানুষ হয়েছি। উহার জন্যেই আপনাকে গোল্লা বসিয়েছে। মন খারাপ করেন কেন? আরে সাহেব হলে আপনাকে ভি একটা প্রাইজ দিত। কইছিলাম বাবু, আচ্ছা ঠাকুর ওই কাটাকুটি করে ওই পেঁপে আঁকতেন তো? না রে বাবা, উনি এত বড় আর্টিস্ট, খামাকে পেঁপে আঁকতে যাবেন কেন? উনি সাংঘাতিক সব ছবি এঁকেছেন, আরে দেখলে না একেবারে আক্কেল গরম হয়ে যায়। একবার ওর ছবির এক্সিবিশনে গিয়ে দেখি, আরে বো করে ছবি বিক্রি হচ্ছে। আচ্ছা, অনেক টাকা, মানে বড় লোক ঠাকুর। উনি বড় লোক ছিলেন কিনা জানি না, তবে এইটুকু জানি যে শুধু কবিতা গান ছবি আঁকা নিয়েই থাকেননি, উনি মাস্টারিও করেছেন। কোথায়? কোথায় কি? স্কুলে। হাই দেখো, কইলে নাকি উনি স্কুলে যেতেন নাই? আরে না না, যেতেন না, দেখ সব গুলিয়ে ফেলছে। উনি নিজে স্কুল করেছিলেন। মানে তুই আর কইরেছিলেন? হ্যাঁ, এই ছোটবেলা থেকে স্কুল করার প্র্যাকটিস ছিল কি না? আরে ঠাকুর গো ঠাকুর, এই স্কুলে যেতেন নাই কিন্তু স্কুল করতেন ছোট থেকে। হ্যাঁ, এইবার বুঝেছো তো। আরে ছোটবেলাতে বাড়ির বারান্দার রেলিংগুলোকে ছাত্র বানিয়েছিলেন আর পিটিয়ে সোজা করার চেষ্টা করতেন। তারপর বড় হয়ে নিজেই স্কুল খুলে ফেললেন। কোথায়? বীরভূমে। আরে ওখানে তো ওই লোকটারও বাড়ি ছিল, আর যে হিসেব কষে প্রাইজ পেল সাইকেল চড়ে ঘুরে বেড়াতো তো। ও, তো তার মানে রবি ঠাকুর এর বীরভূমের হিসেব কষা স্কুল খুলেছিলেন, তাই তো? আর ওই সাইকেলে করে ঘুরে বেড়াতেন? আরে রাত, রবি ঠাকুর সাইকেল চালাতেন না, ওখানে ওই লোকটা সে চালাতো, আর ওই স্কুলটা সব কিছু। সেইটা আমি ভিকই, ঠাকুর হয়ে সাইকেলে করে ঘুরবেন, এইটা কেমন হইল? রতুত হবে হবে না? ওই স্কুলে উনি পায়ে হেঁটে ঘুরতেন। এমনিতেই স্কুলটা তখন খুব ভালো ছিল, মারধর হতো না। তো এখন শুনছি হয়, তবে এখনো কিছু কিছু পুরনো অভ্যেসও আছে, যেমন
গাছের তলায় ক্লাস হয়। এই গাছের তলায় ক্লাস? পাখিতে নোংরা ফেললে না? না 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 না, ওরা অভ্যেস করে নিয়েছে। ঠাকুর কইরেছে। তাছাড়া দোল খেলা হয়, তখন নাটক হয়, নাচ গান হয়। বুঝেছি বুঝেছি, ওই সেই যে ওই সামাজিক ফিল্মটায় ওই শাহরুখ খান নাচা গানা করলো আর তারপর ওই অমিতাভ এসে। না 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 না, এই নাচ একেবারে অন্য, অনেক শান্ত শিষ্ট, তাতে অনেক তত্ত্বকথা আছে। যেমন একটা মেয়েকে ছুলে দই নষ্ট হয়ে যাবে, ওকে নষ্ট হবে যে দই, সে কথা জানো নাকি? ওকে ছুঁয়ো না দই চাই গো দই চাই। ঠাকুর দই খেতে খুব ভালোবাসতেন নাকি? তা জানি না, তবে রোজ সকালে রসিয়ে রসিয়ে নিমের শরবত খেতেন শুনেছি। ই বাবা, সত্যি বাবা, কি করে পারতেন কে জানে। একবার নকাকার দুই ছেলের গুটি বসন্ত হলো, বাবা তখন আমাদের সকলের জন্য চিরতর জল খাওয়া চালু করলেন। সে বিষ তো মুখে দেওয়া যায় না। রবি ঠাকুরের বাবা হয়তো উনাকে ওই নিম পাতা বাটা খেতে বলেছিলেন। আরে না না, উনি নিজেই খেতেন। এদিকে কাণ্ড দেখো, খাচ্ছেন নিম পাতা, অথচ লিখছেন কি, আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাকিয়া দিয়া। বাবা, দই, সন্দেশ, দুধ, কত কি নিয়ে লিখেছেন। আবার চিঠিও তো লিখেছেন। ইহাতে চিঠি পে লিখেছেন? মোরা এইসব খাই আর উনি উহাতে চিঠি লিখেছেন। ঠাকুর কি না? উনি দই সন্দেশকে চিঠি লিখতে যাবেন কেন? উনি মানুষকে চিঠি লিখেছেন। কোন মানুষ? আমি কি করে জানবো কোন মানুষ? কতজনকে লিখেছে তার কি কোনো হিসেব আছে? কত বছর হয়ে গেল, আজও সবাই পড়ে শেষ করে উঠতে পারলো না। কেন? কেন কি? এত চিঠি, এ কি পড়ে শেষ করা যায়? উনি এখনো ভি লিখছেন? মানে ঠাকুর বুঝে কি না, তাই শুধাচ্ছি। না না, এখন আর কি করে লিখবেন, উনি তো মারা গেছেন। ঠাকুর মারা যায়? হ্যাঁ, আমরা ঠাকুরকে বিসর্জন দিই না? ঠিক ঠিক। শুনেছি ওর মারা যাওয়ার সময় সবাই দুঃখে কাতর হয়ে পড়েছিল, অনেকে তাকে দেখতে গিয়েছিল কলকাতায়। আমি যদি তখন কলকাতায় থাকতাম আমি ভিজিতাম। আমিও। ও, খুব ভক্তি হয়েছে বুঝি। যাক, তোমাদের বোঝাতে পেরে আমার স্বস্তি এলো। কত ভালো ঠাকুর, স্কুলে যান নাই, তাই সাহেবরা ওনাকে প্রাইজ দিয়ে দিল। হ্যাঁ, আর ওই নিম পাতা দিয়ে সন্দেশ খেয়েছিলেন। এই বীরভূমের সাইকেলে করে স্কুলে যেতেন, আর ওই কবিতা কেটে কেটে পেঁপে আঁকতেন। দই সন্দেশকে চিঠি লিখেছিলেন। থামো, থামো তো তোমরা দুজনে। তোমরা তো দেখছি রবি ঠাকুরকে কিছুই বুঝে উঠতে পারোনি। তোমরা বুঝাইছ, নিজেরাই বোঝো নাই তো মোদের কি বুঝাবে? করে শুধু মিছে কোলাহ, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহ। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। রবীন্দ্রনাথকে আরেকবার একটু ধরার চেষ্টা করা হবে। রবীন্দ্রনাথের কয়েকটি গান দিয়ে অনুষ্ঠানের শেষ। গাইবেন রাহুল মিত্র। তোমার নাম জানে সুর জানে, তুমি সরল
প্রাতে তুমি শরৎ প্রাতে আলোর বাণী তোমার নাম জানি সারা বেলা শিউলি বনে আছে মগন আপন মনে শিউলি বনে সারা শিউলি বনে আছে মগন আপন মনে শিউলি বনে কিসের ভুলে রেখে গেলে আমার বুকে ব্যথার বাঁশে খানি তোমার নাম জানি সুর জানি আমি যা বলিতে চাই হলো বলা ওই শিশিরে শিশিরে অশ্রু গলা আমি যা বলিতে চাই হলো বলা ওই শিশিরে শিশিরে অশ্রু গলা আমি যা বলিতে চাই প্রাণের মাঝে সেই মূরতি এই বিরাজে ছায়াতে আলোতে আঁচল গাথা আমার অকারণ বেদনার বিনা পানি তোমার নাম জানি সুর জানি তুমি শরৎ প্রাতে আলোর বাণী তোমার নাম জানি সুর জানি বাজিল কাহারো বিনা মধুর স্বরে বাজিল কাহারো বিনা আমার নিভৃত নবজীবন পারে বাজিল কাহার
বিনা। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, কার দুটি নিরূপম চরণ তারে বাজিল কাহার বিনা। মধুর স্বরে বাজিল কাহার বিনা। জেগে ওঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে পোলাকে পুরি। জেগে ওঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে হিয়া পোলাকে পুরি। কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরাণের আবরণ মোচন করে বাজিল কাহার বিনা। লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বুঝায়ে কব না জানে কথা। লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বোঝায়ে কব না জানে কথা। আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজে, আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজে, কাঁপে নদী বেদনা ভরে বাজিল কাহার বিনা। মধুর স্বরে বাজিল কাহার বিনা। আমার নিভৃত নবজীবন পরে বাজিল কাহার বিনা। তোমার নাম জানি সুর জানি, তুমি সর প্রাতে
তুমি শরৎ প্রাতে আলোর বাণী, তোমার নাম জানি সারা বেলা শিউলি বনে আছে মগন আপন মনে, শিউলি বনে সারা শিউলি বনে আছে মগন আপন মনে, শিউলি বনে কিসের ভুলে রেখে গেলে আমার বুকে ব্যথার বাঁশি খানি, তোমার নাম জানি সুর জানি। আমি যা বলিতে চাই হলো বলা, ওই শিশিরে শিশিরে অশ্রু গলা। আমি যা বলিতে চাই হলো বলা, ওই শিশিরে শিশিরে অশ্রু গলা। আমি যা বলিতে চাই প্রাণের মাঝে, সেই মূরতি এই বিরাজে, ছায়াতে আলোতে আঁচল গাথা, আমার অকারণ বেদনার বিনা পানি, তোমার নাম জানি সুর জানি। তুমি শরৎ প্রাতে আলোর বাণী, তোমার নাম জানি সুর জানি। বাঁশি নিশি ভোরে বাজিল ফুটে
দিগন্তে অরুণ কিরণ কলিকা বাঁশি নিশি ভোরে বাজিল শরতের আলোতে সুন্দর আসে ধরুণীর আখি যে শিশিরে ভাসে শরতের আলোতে সুন্দর আসে ধরুণীর আখি যে শিশিরে ভাসে হৃদয় কুঞ্জ বলে মঞ্জুরিল মধুর সে ফালিকা মরিল বাঁশি নিশি ভোরে বাজিল ফুটে দিগন্তে অরুণ কিরণ কলিকা বাঁশি নিশি ভোরে বাজিল ওগো সে ফালে বনের মনের কামনা ওগো সে ফালে বনের মনের কামনা কেন সুদূর গগনে গগনে আছো মেলায় পবনে পবনে কেন কিরণে কিরণে ঝুলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া কেন সকল আলোতে ছায়াতে যাও শুকায় আপন মায়াতে তুমি পুরতে ধরে চোখেতে নামো ওগো সে ফালে মনের মনের কামনা আজ মাঠে মাঠে চলো বিহুরে কেন উঠো শিহরে শিহরে আজ মাঠে মাঠে চলো বিহুরে কেন উঠো
শিহরে শিহরে নাম তার পল্লব বিজনে, নাম জলে ছায়া ছবি সৃজনে, এসো সৌরভ ভরি আঁচলে, আঁখে আঁখে আসনিল কাজলে, মন চোখের সমুখে অনেক সেখানে বনের মনের কামনা। ওগো সোনার স্বপন সাধের সাধনা, কত আকুল হাসি রোদনে, রাতে দিবসে স্বপনে বোধনে, জালে জোনাকে প্রদীপ মালিকা ভরে, নিষেধ তেমের থালিকা প্রাতে কুসুমের সাজে সাজায়, সাজে ঝিমলি ঝাঝর বাজায়, কত করেছে তোমার স্তুতি আরাধনা। ওগো সোনার স্বপন সাধে সাধনা। ওই বসেছ শুভ্র আসনে, আজি নিখিলের সম্ভাষণে, ওই বসেছ শুভ্র আসনে, আজি নিখিলের সম্ভাষণে, আহা সে তো চন্দন তিলকে, আজি তোমারে সাজাই দিলকে, আহা বলিল তোমারে কে আজি তার দুঃখ শয়ন, কে আজি তুমি বুঝালে কাহার বিরহ কারণা। ওগো সে ফাঁদে বনের মনের কামনা, ওগো সে ফাঁদে বনের মনের কামনা। শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল, শিউলি ফুল শিউলি ফুল রাতের কোন মায়া আনিল বন ছায়া, রাতের কোন মায়া আনিল বন ছায়া, ভোরবেলা বারে বারে ফিরে বারে হলি ব্যাকুল, ভোরবেলা বারে বারে ফিরে বারে হলি ব্যাকুল, শিউলি ফুল শিউলি ফুল। কেন রে তুই উন্মনা, নলে তোর কনা, কেন রে তুই উন্মনা, নয়নে তোর কনা, কোন ভাষায় চাষ বিদায় বন্ধু তোর কে জানায়, কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কে জানায়, সঙ্গে হায় পলে পলে দলে দলে যায় বকুল, সঙ্গে হায় পলে পলে দলে দলে যায় বকুল, শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল, শিউলি ফুল শিউলি ফুল। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না
বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা। আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা। কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, এই পাগল হাওয়া কি গান গায়, পাগল হাওয়া কি গান গায়, ছড়িয়ে দিয়ে গেল আজে শুনি গগনে, তোমরা যা বলো তাই বলো। সে গান লাগলো যে গো, লাগলো মনে কিসের মধু, খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। সে গান লাগলো যে গো, লাগলো মনে কিসের মধু, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। ওই আকাশ ছাওয়া তাহার চাওয়া, আকাশ ছাওয়া তাহার চাওয়া, এমন করে লাগে আজে আমার নয়নে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা। কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। হে ক্ষণিকের অতিথি, হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা সে পালুর পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি।
কোন মোরা বিরহিনী রে চাহনি ফিরে কার বিষাদে শিশির নীরে এলে নাহি এখনিকে অতিথি ওগো করুণ কি মায়া জানো মিলন ছলে বিরহ ওগো করুণ কি মায়া জানো মিলন ছলে বিরহ চলেছ পথে আলোক জানে আধার পানে মন ভোলানো মন তানে গান গাহিয়া হে খুনিতে অতিথি এলে প্রভাতে খালি চাহিয়া ঝরা সে ফালি পথ বাহিয়া এখনিকে অতিথি আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা আগমনী যে তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা আগমনী যে ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে
প্রাণের ভিতর অনুচরে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে সময় যে তার হলো গত নিশি শেষে তারার মতো হলো গত সময় যে তার হলো গত নিশি শেষের তারার মতো হলো গত শেষ করে দাও শিউলি ফুলে মোর সাথে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো ধন্যবাদ শিল্পী রাহুল মিত্রকে এবং তার সঙ্গে যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন তাদের সকলকে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আমি আমাদের প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের সম্পাদক কৌশিক সাহাকে কিছু বলতে অনুরোধ করব, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ সকলকে। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের বিজয়া সম্মাননী আজকে শেষ হতে চলেছে। আমাদের কৃতজ্ঞতা সকল অ্যালুমনি যারা এখানে এসছেন, আপনারা এখানে এসে এই অনুষ্ঠান গৌরবান্বিত করেছেন। আমাদের বিশেষ কৃতজ্ঞতা কথাকলি সোমনা যারা মডারেটর ছিলেন আজকে, সমস্ত ইউনিভার্সিটি অথরিটি যাদের পারমিশন নিতে হয়েছে আমাদেরকে, যারা এই হলটা আমাদেরকে দিয়েছেন, পিডব্লিউডি যারা এই সমস্ত আলো এবং এই সজ্জার ব্যবস্থা করেছেন। এছাড়া আমাদের বিশেষ কৃতজ্ঞতা অনিন্দ মিত্রকে, উনি আমাদের অ্যালুমনি, যে আমাদের যত মেম্বার এসছেন সিনিয়র মোস্ট, ওনার লাইফ মেম্বার নাম্বার হচ্ছে 146, সকলের আগে আছেন উনি। আর এছাড়াও ছোটরা যারা আসছেন তাদের মধ্যে 5571 শঙ্খজিৎ বিশ্বাস উনি আছেন। অর্থাৎ অনেক জেনারেশন ধরে আমরা এখানে এসেছি এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছি। বিশেষ কৃতজ্ঞতা আমাদের সুচিত্র ভট্টাচার্য সাহেবকে, যিনি আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বিভাস চৌধুরীকে, যিনি অত্যন্ত নিপুণতার সাথে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন, ঋতুশ্রী, এছাড়া মৌলি বাসু, কৃষ্ণেন্দু ব্যানার্জি, অভিজিৎ তাল রায়, সোমনাথ মতিলাল, সিদ্ধার্থ ঘোষ, কমলকলি কুণ্ডু, আশিস দে, অদীপ গুপ্ত সত্যি বিরাট বড় অবদান আছে, অদীপকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। সোমনা ঘোষ, রাহুল মিত্র, যারা এই অনুষ্ঠান আমাদের গৌরবান্বিত করেছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।